আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন আরবের ইতিহাস গ্রন্থের সপ্তম পর্বে। শুরু করছি প্রফেসর পি.কে. হেট্রির দ্য হিস্ট্রি অব দ্য আরবস অবলম্বনে খন্দকার মাসহুদুল হাসান অনুদিত আরবের ইতিহাস বইটির সপ্তম খণ্ড। আরবদের স্পেন অধিকার। ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রবেশদ্বার আইবেরিয়ার উপদ্বীপে মুসলিমদের অভিযানকে আরবদের শেষ ও সবচেয়ে নাটকীয় বড় ধরনের সামরিক অভিযান বলে আখ্যা দেওয়া যায়। তুর্কিস্তান জয়কে যেমন এশিয়া ও মিশরে আরবদের সুদূরতম রাজ্য বিস্তার বলে উল্লেখ করা যেতে পারে, তেমনি আইবেরিয়ার উপদ্বীপে আরবদের অভিযানটি আফ্রিকা ও ইউরোপের দূরতম অঞ্চল পর্যন্ত মুসলিমদের সম্প্রসারণ রূপে গণ্য হতে পারে। সামরিক অভিযানের দ্রুততা ও সাফল্যের পরিপূর্ণতার দিক থেকে স্পেনে এই অভিযানটি মধ্যযুগের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। 710 খ্রিস্টাব্দের জুলাই মাসে প্রথম সামরিক অভিযান শুরু হয়। উমাইয়া আমলে উত্তর আফ্রিকার বিশিষ্ট গভর্নর মুসা ইবনে নুসাইরের একজন সহচর তারিফ 400 জন পদাতিক ও 100 জন অশ্বারোহী নিয়ে ইউরোপ মহাদেশের সুদূরতম দক্ষিণ প্রান্তের একটি ছোট দ্বীপে এসে নামেন। এই দ্বীপটির বর্তমান নাম তারিফা, কারণ সেই অভিযানের পর থেকেই এটি জাজিরাত বা দ্বীপ তারিফ নাম বহন করে আসছে। প্রায় 700 খ্রিস্টাব্দ থেকে মুসা গভর্নরের পদে আসীন ছিলেন। কার্থেজের পশ্চিমাঞ্চল থেকে তিনি বাইজেন্টাইনদের চিরতরে তাড়িয়ে দিলেন এবং ধীরে ধীরে আটলান্টিক পর্যন্ত তার বিজয় পতাকা উড়িয়ে দিলেন। এইভাবেই তিনি ইউরোপ আক্রমণের জন্য মুসলিমদের হাতে মোক্ষম অস্ত্র তুলে দিলেন। তারিফের সাফল্য ও স্পেনের ভিসিগথিক রাজবংশের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দ্বারা উৎসাহিত হয়ে এবং রাজ্য জয় থেকে লুট মালের ভাগ পাবার লোভে তাড়িত হয়ে মুসা 711 খ্রিস্টাব্দে তার মুক্তিপ্রাপ্ত বারবার কৃতদাস তারিক ইবনে জিয়াদকে 7,000 লোক সহ স্পেনে পাঠালেন। এদের অধিকাংশ ছিল বারবার। স্পেনের বিশাল পর্বতের কাছে তারিক তার লোকজন সহ নামলেন এবং সেই থেকে পর্বতটি পরিচিত হল জাবাল তারিক অথবা জিব্রাল্টার এর শৃঙ্গ নামে। আর এর মধ্য দিয়েই তারিকের নাম অমর হয়ে আছে। কথিত আছে যে জিব্রাল্টার প্রণালী যেখানে মাত্র 13 মাইল চওড়া, সেখানে অবস্থিত সেউতার কাউন্ট ও এক আধা পৌরাণিক জুলিয়ান এই অভিযানের জাহাজগুলি সরবরাহ করেছিল। 12,000 সেনাকে সঙ্গে নিয়ে তারিক 711 খ্রিস্টাব্দের 19 জুলাই জন্ড প্রদের তীরে বারবেট নদীর মোহনায় রাজা রড্রিকের সেনাদের মুখোমুখি হলেন। রড্রিক তার পূর্বসূরি উইতিজার এর ছেলেকে ক্ষমতাচ্যুত করে সিংহাসন দখল করেছিলেন। উইতিজারের ভাই বিশপ ওপাস ছিলেন রাজার রাজনৈতিক শত্রুদের নেতা। তাদের বিশ্বাসঘাতকতার ফলেই 25,000 সেনার ভিসিগথিক সেনাবাহিনী চূড়ান্তভাবে পরাস্ত হলো। কিন্তু রড্রিকের কি হয়েছিল তা এখনও রহস্যাবৃতই রয়ে গেছে। স্পেনীয় আরবীয় ধারা বিবরণীতে বলা হয়েছে যে তিনি ঘটনাস্থল থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। এই চূড়ান্ত বিজয়ের পরে স্পেনের মধ্য দিয়ে মুসলিমদের অগ্রগতি একটি শোভাযাত্রায় পরিণত হলো। যে সমস্ত শহরগুলিতে ভিসিগথিক নাইটদের প্রাধান্য ছিল তারাই একমাত্র কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছিল। তারিক তার বেশিরভাগ সেনাদের নিয়ে ইসিজার মধ্য দিয়ে রাজধানী টলডোর দিকে এগিয়ে গেলেন এবং বেশ কিছু সেনাদের প্রতিবেশী শহরগুলিতে পাঠালেন। দক্ষিণের শক্তিশালী দুর্গবেষ্টিত সেভিল এই আক্রমণের হাত থেকে রেহাই পেয়েছিল। একটি সেনাদল কোনো রকম প্রত্যাঘাতের মুখোমুখি না হয়েই অর্কিটোনা দখল করল, আর একটি সেনাদল দখল করল এলভিরা। বর্তমান যেখানে গ্রানাডা অবস্থিত তারই কাছাকাছি এলভিরার স্থান। এটি খুব সহজেই বশ্যতা স্বীকার করে নিল। মুগিরা আল রুমির নেতৃত্বাধীন অশ্বারোহী সেনাসহ তৃতীয় সেনাদলটি কর্ডোভা আক্রমণ করল। 2 মাস বাঁচিয়ে রাখার পর এক মেষপালকের বিশ্বাসঘাতকতার ফলে মুসলিমদের এই ভবিষ্যৎ রাজধানী আক্রমণকারীদের হাতে তুলে দিতে হলো। বলা হয় যে এই বিশ্বাসঘাতকটি প্রাচীরের গায়ে একটি ফাটলের কথা আক্রমণকারীদের জানিয়ে দিয়েছিল ইসিজাতে এবং শেষ পর্যন্ত আক্রমণকারীরাই বিজয়ী হয়। কিন্তু কিছু ইহুদি অধিবাসীদের বিশ্বাসঘাতকতার ফলে ভিসিগথের রাজধানী টলেডোর আক্রমণকারীদের হস্তগত হল। 711 খ্রিস্টাব্দের বসন্তকালে তারিকের নেতৃত্বে এক সামরিক অভিযান শুরু হয়েছিল, আর গ্রীষ্মের শেষে তিনি অর্ধেক স্পেনের শাসকে পরিণত হলেন। এই অভিযান সফল হওয়ার পথে তিনি একটি গোটা রাজত্ব ধ্বংস করেছিলেন।
স্পেন এখন খলিফা সাম্রাজ্যের একটি প্রদেশ। তার আরবি নাম হল আল আন্দালুস। দ্বীপের পূর্ব ও উত্তর দিকে অল্প কিছু অঞ্চল মাত্র মুসার ঠিক পরবর্তী উত্তরসূরিদের দখল করতে বাকি ছিল। আর খুব অল্প কয়েকটি বিদ্রোহ তাকে দমন করতে হয়েছিল। মাত্র 7 বছরের মধ্যে মধ্যযুগের ইউরোপের সুন্দরতম ও বৃহত্তম প্রদেশগুলির অন্যতম এই দ্বীপটি তারা জয় করে নিয়েছিল। অন্তত কয়েক শতাব্দী ধরে এই দ্বীপটি বিজয়ীদের দখলেই ছিল। উপরের সংক্ষিপ্ত রূপরেখা থেকে এই অভূতপূর্ব জয়ের কারণগুলি খুঁজে বের করা আদৌ শক্ত নয়। প্রথমত, 5ম শতাব্দীর প্রথম দিকে যে ভিসিগথরা স্পেনে প্রবেশ করার পর তাদের ও স্পেনীয় রোমান জনসাধারণের মধ্যে যে জাতীয় অনৈক্য সৃষ্টি হয়েছিল তা সম্পূর্ণ মুছে ফেলা সম্ভব হয়নি। তাদের পূর্বসূরি সুয়েভি ও ভান্ডালদের স্থানচ্যুত করার জন্য গথদের দীর্ঘ সময় ধরে লড়াই করতে হয়েছিল। এই পূর্বসূরিরাই ছিল অনেক আগ্রাসনকারী জার্মান যোদ্ধা জাতির অনুরূপ। ভিসিগথরা প্রায় নিরঙ্কুশ ও স্বেচ্ছাচারী রাজাদের মতোই তাদের শাসন চালাত। 587 খ্রিস্টাব্দে রিকোয়ার্ড নামে তাদেরই একজন দেশীয় মানুষের ক্যাথলিক ধর্মীয় আদর্শ গ্রহণ করার আগ পর্যন্ত ভিসিগথরা খ্রিস্টান ধর্মের আরিয়ানিজম মতবাদ অনুসরণ করত। ক্যাথলিক হিসেবে সাধারণ মানুষ প্রচলিত ধর্মমত বিরোধী গথদের ঘৃণা করত। এরকম দেশীয় মানুষদের সঙ্গে বেশ ভালো সংখ্যক কৃতদাসের মতো দায়ে আবদ্ধ কৃষক ও কৃতদাসরাও তাদের দুর্দশায় অসন্তুষ্ট ছিল। সুতরাং এই কৃতদাসরা যে আক্রমণকারীদের সাহায্য করেছিল এবং তাদের সাফল্যের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল তাতে আশ্চর্য হবার কিছু নেই। সাধারণ মানুষের মধ্যে ইহুদিরাও ছিল। গথিক রাজারা ধর্মগত কারণে এদের উপর ক্রমাগত নির্যাতন চালিয়ে জাতীয় জীবনের মূল স্রোত থেকে এদের বিচ্ছিন্ন করে রেখেছিল। তাদের জোর করে ধর্মান্তরিত করার প্রচেষ্টা 612 খ্রিস্টাব্দে ঘোষিত রাজার নির্দেশে পরিপূর্ণতা লাভ করল। এই নির্দেশে বলা হয়েছিল যে সমস্ত ইহুদিকে ধর্মান্তরিত হতে হবে, অন্যথায় তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর থেকে বোঝা যায় মুসলিম আক্রমণকারীরা যখন স্পেনের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছিল তখন কেন বিজিত শহরগুলির দায়িত্বভার ইহুদিদের হাতে তুলে দেওয়া হয়েছিল। আমাদের মনে রাখা দরকার, গথ রাজ পরিবার ও সম্ভ্রান্ত সম্প্রদায়ের রাজনৈতিক মতানৈক্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব রাজবংশ পতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। 6ষ্ঠ শতাব্দীর শেষ দিকে গথিক অভিজাত সম্প্রদায়ের মধ্য থেকে একজনের সিংহাসন দখলের সময়ে মুসলিম আক্রমণ ঘটেছিল। ক্ষমতা দখলের সঙ্গে সঙ্গে ক্ষমতাচ্যুত পূর্বসূরির আত্মীয়রা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই আরবদের টলেডো জয়ের পর সেখানে তার জমিদারি পুনরুদ্ধার হওয়ার আকিলা সন্তুষ্ট হয়েছিল। সেখানে তিনি খুব আড়ম্বরে জীবনযাপন করতেন। তার পিতৃব্য বিশপ ওপাসকে রাজধানীর প্রধান গির্জার বিশপ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এই যুদ্ধজয়ে জুলিয়ানের ভূমিকা সম্বন্ধে যা বলা হয়েছিল তা নিঃসন্দেহে বড় বেশি অতিরঞ্জিত। গৃহযুদ্ধ। 732 খ্রিস্টাব্দে তুর এর যুদ্ধ ও 755 খ্রিস্টাব্দে উমাইয়া বংশের প্রথম আবদ আল রহমানের বীরত্বপূর্ণ আবির্ভাবের মধ্যবর্তী সময়কার ইতিহাসের মূল কেন্দ্রবিন্দু ছিল স্পেনের মুসলিম দুটি সম্প্রদায়ের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব ছিল আসলে উত্তর আরবীয় বা মুজারিয়দের সঙ্গে দক্ষিণ আরবীয় বা ইয়ামানীয়দের সেই পুরনো রেশারেশি। সর্বত্র ইয়ামানীয়রা শিয়া আদর্শে অনুপ্রাণিত ছিল, পক্ষান্তরে মোজারিয়রা ছিল সুন্নি রক্ষণশীল ভাবাদর্শে অনুগামী। আব্বাসীয় রাজবংশ প্রতিষ্ঠার সময়ে ইয়েমেনীয়রা বা আলীপন্থীরা স্বাভাবিকভাবেই নতুন রাজত্বের প্রতি সহানুভূতিশীল ছিল, আর অন্যরা ছিল ধ্বংস হয়ে যাওয়া বনু উমাইয়া রাজবংশের অনুগামী। স্পেন বিজয়ের পরে আফ্রিকা থেকে বারবাররা দলে দলে এসে এই দ্বীপটিতে ভিড় জমিয়েছিল। এখানেই তাদের অনেক খারিজি আদর্শে দীক্ষিত হয় এবং উমাইয়া ও আলীপন্থীদের বিরুদ্ধে নিজেদের মত প্রচার করতে থাকে। তারাই তখন প্রশাসনিক ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা সৃষ্টিকারীতে পরিণত হয়েছিল। তারা অভিযোগ করেছিল যে তাদের জাতি যুদ্ধের মূল চাপটা বহন করলেও তাদের দেওয়া হয়েছিল মধ্যভাগের অনুর্বর মালভূমি, অথচ আরবরা তাদের জন্য আন্দালুসিয়ার সবচেয়ে শস্য শ্যামল প্রদেশগুলি আদায় করে নিয়েছিল। অসন্তোষ শীঘ্রই প্রকাশ্য বিদ্রোহে রূপ নিল। কয়েক বছর অর্থাৎ 734 থেকে 742 খ্রিস্টাব্দ ধরে মরক্কো থেকে আল কায়রা 1 পর্যন্ত জ্বলতে থাকা বারবার বিদ্রোহের আগুন স্পেনেও ছড়িয়ে পড়ল এবং গুটি কয়েক আরব ঔপনিবেশিক শাসকদের উৎখাত করার সম্ভাবনা সৃষ্টি করল। 741 খ্রিস্টাব্দে খলিফা হিসাম আফ্রিকার মানুষদের ওপর বিদ্রোহ দমনের জন্য
27,000 সিরীয় সেনাকে পাঠালেন। সেনাবাহিনীর 1/3 বলজ ইবনে বিশর আল কুরাইশির নেতৃত্বে জিব্রাল্টার প্রণালী পার হলো। সিরিয়ার সেনারা ঔপনিবেশিক শাসকে পরিণত হলো এবং উচ্চাকাঙ্ক্ষা ও স্বার্থ চরিতার্থ করার জন্য উমাইয়া রাজবংশের প্রতি তাদের অবিচল আনুগত্য ইতিমধ্যে সৃষ্ট এক জটিল পরিস্থিতিতে এক নতুন সমস্যার জন্ম দিল। বলজ সরকার দখল করলেন এবং রাজধানী কর্ডোভায় তার লোকদের প্রশাসনের উচ্চ পদে বসালেন। তারপরে অসন্ত সিরিয়ানরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল। হিমসের সেনাদল সেভিলে, প্যালেস্টাইনে থাকা সেনারা মদিনার সিদোনিয়া ও অ্যালজেসিরায়, দামাস্কাসের সেনারা এভিরা জেলায় এবং কিন্নাসরিনের সেনারা জেন জেলায় স্থায়ী ঘাঁটি গড়ল। এই সময়কার নৈরাজ্যের প্রতীক হিসেবে উল্লেখ করা যায় যে 732 থেকে 755 খ্রিস্টাব্দের মধ্যকার স্বল্প সময়ে স্পেনে 23 জন গভর্নর একের পর এক ক্ষমতাসীন হয়েছিলেন। এই সময়ে যদিও বেশ কিছু সামরিক অভিযান চালানো হয়েছিল এবং এতে কয়েকজন গভর্নর শহীদের মৃত্যুবরণ করেছিল, তবুও এই অবস্থায় উত্তর দিকে শত্রুর দেশে বিশেষ কিছু অগ্রগতি ঘটানো সম্ভব হয়নি। 750 খ্রিস্টাব্দে উমাইয়া রাজবংশের সদস্যদের হত্যা করে আব্বাসীয়রা তাদের সিংহাসন দখলের ইঙ্গিত দিল। তখন যে কজন পালাতে পেরেছিল, হিশামের পৌত্র ও দামাস্কাসের 10ম খলিফা আবদ আল রহমান ইবনে মুয়াবিয়া ছিলেন তাদের অন্যতম। 24 বছরের এই যুবকের অল্পের জন্য রক্ষা পাওয়া এবং একাধিকবার আব্বাসীয় গুপ্তচরদের সতর্ক চোখের ফাঁকি দিয়ে 5 বছর ধরে ছদ্মবেশে প্যালেস্টাইন, মিশর ও উত্তর আফ্রিকা ঘুরে বেড়ানোর কাহিনী আরব ইতিহাসে অন্যতম সেরা নাটকীয় ঘটনা। ইউফ্রেটিস নদীর বাম তীরে বেদুইনদের একটি শিবিরে আবদ আল রহমানের আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি পালিয়ে যান। একদিন সেই শিবিরের কাছেই হঠাৎ আব্বাসীয়দের কালো পতাকার আবির্ভাব ঘটে। তার 13 বছরের ভাইকে নিয়ে আবদ আল রহমান নদীতে ঝাঁপিয়ে পড়েন। ছোট ভাইটি খুব ভালো সাঁতার জানত না এবং আব্বাসীদের ক্ষমা করার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে মাঝ নদী থেকে ফিরে আসে। আব্বাসীয়রা তাকে হত্যা করে। বড় ভাই সাঁতরে নদীর অপর তীরে ওঠেন। দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে আবদ আল রহমান তার বিশ্বস্ত ও শক্ত সমর্থ মুক্তিপ্রাপ্ত কৃতদাস বদরের সাহায্যে প্যালেস্তাইনে পৌঁছে যান। উত্তর আফ্রিকায় তিনি অল্পের জন্য ইউসুফ আল ফিহরির এক আত্মীয় ও সেখানকার গভর্নরের হাতে নিহত হতে হতে বেঁচে যান। বন্ধুহীন ও কপরদকহীন অবস্থায় এই নির্বাসিত পলাতক ব্যক্তিটি এক উপজাতির কাছ থেকে অন্য উপজাতি, এক শহর থেকে অন্য শহরে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত সেউতায় পৌঁছান। তার মামারা ছিলেন ওই এলাকার বারবার এবং তারা তাকে আশ্রয় দিলেন। তারপর দামাস্কাস ও কিন্নাসরিন থেকে আগত এবং এলফিরা ও জেন এ স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে সিরিয়ার সেনাবাহিনীদের সঙ্গে আলোচনার জন্য তিনি বদরকে পাঠান। নেতাদের মধ্যে অনেকেই ছিল উমাইয়া রাজবংশের পূর্বতন আশ্রিত ব্যক্তি, যার নামে সমস্ত সিরিয়াবাসী অভিভূত হবে এমন একজন ব্যক্তির নেতৃত্বে সমবেত হবার সুযোগকে তারা সাদরে অভ্যর্থনা জানালো। সিরিয়াবাসীরা সহজেই ইয়েমেনিদের তাদের পক্ষে টেনে নিয়ে আসতে সক্ষম হলো। ইয়েমানিরা যে আবদ আল রহমানকে ভালোবাসত তা নয়, বরং তারা তাদের নামেমাত্র গভর্নর ইউসুফকে ঘৃণা করত বলেই সিরিয়াবাসীরা এ কাজে সফল হয়েছিল। নতুন নেতাকে বহন করে আনার জন্য একটি জাহাজ পাঠানো হলো। লম্বা ও দাহারা চেহারা, তীক্ষ্ণ ও ঈগলের ঠোঁটের মতো বাঁকা মুখাবয়ব এবং পাতলা লাল চুলের অধিকারী বনু উমাইয়া রাজবংশের এই যুবরাজ ছিলেন দুঃসাহসিক অভিযানের আদর্শে উদ্বুদ্ধ এবং এই রাজবংশের শ্রেষ্ঠ ঘরানায় তিনি প্রতিপালিত হয়েছিলেন। ফলে শীঘ্রই তিনি এই জটিল পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলেন। রাজ সিংহাসনের এই নতুন দাবিদারকে সন্তুষ্ট করার জন্য দুর্বল ইউসুফ মূল্যবান সম্পদ ও নানা প্রতিশ্রুতি, এমনকি তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়ে ব্যর্থ হলেন। বিন্দুমাত্র প্রতিরোধ ছাড়াই দক্ষিণ দিকে একের পর এক শহর তাদের দখলে চলে গেল। আর্কিডোনায় স্থিত জর্ডান বাহিনী, সিদোনায় প্যালেস্টাইন বাহিনী এবং সেভিলে বসবাসকারী হিমসের আরবেরা রাজপুত্রকে সাদরে অভ্যর্থনা জানালো। আবদ আল রহমান যখন তার অনুগামীদের নিয়ে কর্ডোবার দিকে এগিয়ে যাচ্ছিলেন, সেই সময়ে ইউসুফ এগিয়ে চললেন সেভিলের দিকে। আসন্ন যুদ্ধের আগে দেখা যায় যে রাজপুত্রের কোনো সামরিক পতাকা ছিল না। তখন সেভিলের ইয়ামানীয় সেনাপতি আবু আল সাব্বাহ আল ইয়াহসুবি একটি বার্সার মাথায় একটি সবুজ পাগড়ি বেঁধে একটি পতাকা তৈরি করলেন। এইভাবেই স্পেনে উমাইয়া রাজবংশের পতাকা উড়ল। 756 খ্রিস্টাব্দের 14 মের সকালে গোয়াদাল কুইভির তীরে
দুই প্রতিদ্বন্দ্বী সেনা দলের যুদ্ধ শুরু হলো। উভয় পক্ষের বেশিরভাগ সেনাই ছিল অশ্বারোহী। আন্দালুসিয়ায় এই ধরনের ঘটনা ছিল বিরল। আবদ আল রহমান বুঝতে পারলেন তার কিছু অনুগামীর মনে আশঙ্কা জেগেছে যে তিনি হয়তো শিবির পরিত্যাগ করতে পারেন। তাই তিনি জোর করে নিজের ঘোড়ার বদলে আবু আল সাব্বাহ বুড়ো খচ্চরটিতে আরোহণ করলেন। যুদ্ধ দীর্ঘদিন চলেছিল, এইরূপ সন্দেহ করার কোনো কারণ ছিল না। তার প্রধান সেনাপতিকে সঙ্গে নিয়ে ইউসুফ নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেলেন। কর্ডোভা দখল হলো এবং সেখানকার সমস্ত মানুষকে ক্ষমা করা হলো। তবে রাজধানীতে লুটতরাজ বন্ধ করা এবং পরাজিত গভর্নরের হারেমকে উপযুক্ত নিরাপত্তা দেবার ক্ষেত্রে আবদ আল রহমানকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। কর্ডোভার উপর প্রভুত্ব মানেই নিশ্চিতভাবে মুসলিম ধর্মাবলম্বী স্পেনের উপর প্রভুত্ব বিস্তার বোঝায় না। পলাতক গভর্নর উত্তর দিকে একের পর এক গোলমাল পাকিয়ে তুলতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত না টলেডোর কাছে তাকে হত্যা করা হলো। 764 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত এই শহরটি দুর্বল হয়নি। আব্বাসীয় প্রতিনিধিদের সহায়তায় একের পর এক ইয়েমেনীয় ও শিয়াদের বিদ্রোহ ঘটে চলেছিল। বারবারদের অভ্যুত্থানকে দমন করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। বিজিত দেশের সিংহভাগ লুণ্ঠন করার জন্য বারবাররা কখনোই তাদের ঊর্ধ্বতন আরবদের ক্ষমা করতে পারেনি। নতুন আমিরের পূর্বতন দৃঢ় সমর্থকেরা তার শত্রুতে পরিণত হয়েছিল এবং তাদের যথাযথভাবেই মোকাবেলা করা হয়েছিল। সেভিলের যে শায়খের পতাকা ও খচ্চরের সাহায্যে আবদ আল রহমান জয়লাভ করেছিল, এক বিদ্রোহে তার মৃত্যু ঘটল। আবদ আল রহমানের ডান হাত বদরের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে সীমান্তবর্তী এক শহরে নির্বাসিত করা হলো। আবদ আল রহমানের উত্তরসূরিদের প্রধান কাজ ছিল রাজ্যে শান্তি প্রতিষ্ঠা এবং খ্রিস্টান ও মুসলিম জনসাধারণের দ্বৈত চরিত্র থেকে উদ্ভূত এবং পুরনো আরব মুসলিম ও ধর্মান্তরিত নতুন স্পেনীয় মুসলিমদের পারস্পরিক হিংসার ফলে গড়ে ওঠা কঠিন সমস্যাগুলির সমাধান। শুরু থেকেই বিজিত আরবেরা স্পেনে তাদের প্রজাদের সঙ্গে সে ধরনের আচরণ করেছিল। অন্যান্য বিজিত দেশে তাদের অনুসৃত আচরণ থেকে তা মূলগতভাবে আলাদা ছিল না। কেবলমাত্র খ্রিস্টান ও ইহুদিদের ওপর ধার্য মাথাপিছু বার্ষিক কর করদাতাদের আর্থিক ক্ষমতা অনুযায়ী 12, 24 ও 48 দিরহামের মধ্যে উঠানামা করত। শিশু ও মহিলারা, বয়স্ক, অনাথেরা, সন্ন্যাসী ও দীর্ঘস্থায়ী রোগের শিকার হওয়া মানুষেরা অবশ্যই এই করের আওতার বাইরে ছিল। এই সমস্ত জিম্মিদের কাছ থেকে গড়ে ফসলের প্রায় 20% জমির খাজনা হিসেবে আদায় করা হতো। কিন্তু মাথাপিছু করের মতো জমির খাজনা করদাতার আর্থিক অবস্থা ভেদে ওঠানামা করত না। তরবারির জোরে অধিকৃত অঞ্চল, স্পেন বিজয়ের মুহূর্তে সেখান থেকে পালিয়ে যাওয়া সামন্ত প্রভু ও চার্চের মালিকানাধীন জমি দখল করে বিজয়ীদের মধ্যে ব্যক্তি সম্পত্তি রূপে বিলিয়ে দেওয়া হয়েছিল। ওই সমস্ত জমিতে ভূমিদাসদের চাষ করার অধিকার দেওয়া হয়েছিল এবং তাদের নতুন মুসলিম সামন্ত প্রভুদের উৎপাদনের 5 ভাগের 4 ভাগ দিতে হতো। দখল করা ওই সম্পত্তির 1/5 মালিক ছিল রাজা। রাজস্ব হিসেবে ক্রীতদাসেরা তাদের উৎপাদিত ফসলের 1/3 জমা দিত। রাজ্যের মালিকানাধীন বেশ কিছু জমি বিদ্রোহ দমন করার জন্য আমদানি করে আনা সিরীয় ও আরব সেনাদের মধ্যে জায়গির হিসেবে ভাগ করে দেওয়া হয়েছিল। মুসলিম হবার পরে কোনো ক্রীতদাসের উপর ইসলাম ধর্মানুযায়ী আর কোনো দাসত্বের বন্ধন চাপানো হতো না। নিজেদের ধর্মবিশ্বাস মেনে চলার ব্যাপারে খ্রিস্টানদের ওপর কোনো অত্যাচার করা হয়নি। তারা যাজকদের ও দেশীয় বিচারকদের বিধান ও আইন মেনে চলতে পারত, কিন্তু ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো অপরাধ ও মুসলিম ধর্ম সংক্রান্ত কোনো মামলার ব্যাপারে খ্রিস্টান বিচারকদের কোনো এখতিয়ার ছিল না। সুতরাং এই কথা সাধারণভাবে বলা যায় যে মুসলিমরা স্পেন দখল করার পরে সেখানকার মানুষের জীবনে নতুন করে আর কোনো অসহনীয় অত্যাচার নেমে আসেনি। যাই হোক, খ্রিস্টানরা দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হলো। পার্বত্য ও গ্রামীণ এলাকায় তারা পুরনো জাতীয় চরিত্র ও প্রচলিত সংস্কৃতি বজায় রাখলেও শহর এলাকায় তারা তা করতে পারল না। নয়া মুসলিম রূপে তারা একটি সামাজিক শ্রেণীর জন্ম দিল। আরবরা তাদের মোল্লাদুন বলে ডাকত, স্পেনীয়রা তাদের বলতো মোলাদিস। কালক্রমে এই সমস্ত নবদীক্ষিত ব্যক্তিরাই জনসাধারণের মধ্যে সবচেয়ে বিক্ষুব্ধ অংশে পরিণত হলো। মূলত কৃতদাস, মুক্তিপ্রাপ্ত কৃতদাস ও দিনমজুর হিসেবে তাদের যে সমস্ত বংশধারায় চাষবাস করত তাদের মধ্য থেকেই সেনা নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে বেশ কিছু ইসলাম ধর্ম গ্রহণ করলেও আদতে তারা ছিল ছদ্মবেশী খ্রিস্টান, কিন্তু তারা সকলেই জানত যে ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হওয়ার সুস্পষ্ট ও অপ্রতিরোধ্য শাস্তি হলো মৃত্যু। আরবের মুসলিমরা সামন্ত মুয়াল্লাদের তাদের চেয়ে নিকৃষ্ট বলে মনে করত, যদিও তাদের বেশ কয়েকজন ছিল
সম্ভ্রান্ত পরিবারের বংশধর। স্পেন বিজয়ের পর প্রথম শতাব্দীর শেষ নাগাদ এই মুয়াল্লাদের অনেক শহরে জনসাধারণের সংখ্যাগরিষ্ঠ অংশে পরিণত হলো এবং প্রচলিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে তারাই প্রথম অস্ত্র তুলে নিল। সিসিলি গেল আরবদের অধিকারে। উত্তর আফ্রিকা এবং স্পেনে আরবদের আধিপত্য চূড়ান্ত পর্ব হল মুসলিমদের সিসিলি বিজয়। নবম শতাব্দীতে মধ্য ইউরোপ এবং সিসিলিতে মুসলিম বিজয়ের নেতৃত্বে ছিলেন আল কায়রাওয়ানের আগলাবিয়ারা। তবে এর আগেও এই অঞ্চলে ভাগ্যান্বেষী মুসলিম সেনা, দস্যু বা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের বিক্ষিপ্ত আক্রমণ হয়েছে। 652 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন শাসিত আলেকজান্দ্রিয়ার নৌবাহিনীকে আক্রমণ করে জনপদ দখল করে নিয়ে নেয় আরবরা। একই বছরে মুয়াবিয়ার সেনাপ্রধান প্রথমবার সিসিলি আক্রমণ করে। সাইরাকিউস থেকে আরবরা গির্জায় রক্ষিত সম্পদ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা ছাড়াও বহু নারী অপহরণ করে। সপ্তম শতাব্দীর দ্বিতীয় ভাগে সিসিলির উপর বারবার আঘাত এনেছে মুসলিম লুটেরা। অষ্টম শতাব্দীতে উত্তর আফ্রিকা ও স্পেনের বারবার ও আরব জলদস্যুরা উত্তর ও পূর্বাঞ্চলের দ্বীপগুলিকে ক্রমাগত আক্রমণ করে বিপর্যস্ত করে ফেলে। ফলে সিসিলি, করসিকা ও সার্ডিনিয়ার বাসিন্দারা সর্বদাই আতঙ্কে দিন কাটাত। জলপথে আক্রমণ এবং লুটতরাজ তখনকার দিনে জীবিকা হিসেবেই যথেষ্ট স্বীকৃত ছিল, তা সে মুসলিমদের মধ্যেই হোক বা খ্রিস্টানদের মধ্যে হোক। তবে এইসব লুটতরাজই ছিল বিক্ষিপ্ত। পরিস্থিতি পাল্টে যায় নবম শতাব্দীর একেবারে গোড়ার দিকে। আল কায়রাওয়ানের ক্ষমতাশীল আগলাবীয় রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে 827 খ্রিস্টাব্দে সাইরাকিউজের এক বিদ্রোহী বাইজেন্টাইন শাসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সাহায্যের আবেদন করে আগলাবিয়ার রাজদরবারে। আগলাবীয়দের তৃতীয় শাসক প্রথম জিয়াদাত আল্লাহ এর কাছে আক্রমণের সুবর্ণ সুযোগ এসে যায়। তিনি সঙ্গে সঙ্গে 70 বছর বয়স্ক কাজী উজির আসাদ ইবনে আল ফুরাতের নেতৃত্বে 10,000 সেনা সংবলিত 70টি যুদ্ধজাহাজ এবং 700 ঘোড়া পাঠিয়ে দেন। সেই সঙ্গেই শুরু হয় প্রকৃত বিজয় পর্ব। আফ্রিকান সেনারা মাজরায় নোঙর ফেলে এবং সাইরাকিউজের দিকে অগ্রসর হয়, কিন্তু সেনাদের মধ্যে প্লেগ ছড়িয়ে পড়ায় আসাদ এবং তার বহু সেনাকে ফিরে যেতে হয়। স্পেন থেকে নতুন সেনাবাহিনী আসার পর তারা 831 খ্রিস্টাব্দে পালমেরো দখল করে নেয়। নয়া সেনাবাহিনীর দৌলতে বাড়তে থাকে লুটতরাজ এবং দখল। প্রশস্ত হতে থাকে সাম্রাজ্য বিস্তারের পথ। 843 খ্রিস্টাব্দ নাগাদ মেসিনা তাদের দখলে আসে। 878 খ্রিস্টাব্দে প্রবল পরাক্রমশালী আগলাবীয় শাসক ইব্রাহিমের শাসনামলে 9 মাসের আক্রমণের পর সাইরাকিউজ আরবদের দখলে আসে। শাসনকালের শেষ পর্বে দ্বিতীয় ইব্রাহিম সিসিলিতে চলে আসেন এবং সিসিলির সীমা কমিয়ে এনে মাউন্ট এটনা পর্যন্ত সীমিত করে দেন। 902 খ্রিস্টাব্দে তিনি তাওরমিনা অঞ্চল দখল করেন। দ্বিতীয় ইব্রাহিমের মৃত্যু হয় সিসিলিতে, তাকে কবর দেওয়া হয় সেখানে। স্পেনকে কেন্দ্র করে যেমন উত্তরাঞ্চলে লুটতরাজ এবং আক্রমণ করা হতো, ঠিক তেমনি ইতালির ক্ষেত্রেও সিসিলির ভূমিকা ছিল একই রকম। 902 খ্রিস্টাব্দে তার মৃত্যুর আগেই দ্বিতীয় ইব্রাহিম ইতালির পাদদেশে ক্যালব্রিয়া পর্যন্ত তার বিজয় রথ নিয়ে গিয়েছিল। যদিও ইতালি আক্রমণকারী প্রথম আরব, কিন্তু তিনি নন। পালমেরা দখলের কিছুদিন পরেই আগলাবীয় সেনাপ্রধান দক্ষিণ ইতালীয় লম্বার্ডদের অভ্যন্তরীণ কলহে হস্তক্ষেপ করেন। লম্বার্ডরা তখনও পর্যন্ত বাইজেন্টাইন শাসকের অধীনে ছিল। এরপর 837 খ্রিস্টাব্দে নেপলসের পক্ষ থেকে আরবদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়। সেই সঙ্গে ভিসুভিয়াসের পর্বত শ্রেণীতে মুসলিমদের রণদমামা বেজে ওঠে। 4 বছর পর বাড়ি দখল করে আরবরা। পরবর্তী 30 বছর ধরে এই বাড়ি ছিল মুসলিমদের সামরিক ঘাঁটি। সেই সময় তারা ভেনিসও আক্রমণ করে। 846 খ্রিস্টাব্দে তারা অস্ট্রিয়া পৌঁছায় এবং রোম আক্রমণেরও চেষ্টা করে। রোমের ভিতরে ঢুকতে না পেরে তারা ভ্যাটিকানের কাছে সেন্ট পল ও সেন্ট পিটার গির্জা অবরোধ করে এবং যাজকদের সমাধি নষ্ট করে। 3 বছর বাদে আরেকটি মুসলিম বাহিনী অস্ট্রিয়া বন্দর আক্রমণ করে, কিন্তু উত্তাল সমুদ্রের প্রাচীর ও ইতালি নৌসেনার প্রতিরোধের মুখে তারা দাঁড়াতে পারেনি। রাফেলের ছবিতে নৌবাহিনীর এই লড়াই ও রোমের রক্ষা পাওয়ার দৃশ্য দেখা যায়। 871 খ্রিস্টাব্দে বাড়িকে মুসলিম দখলমুক্ত করে খ্রিস্টানরা। সেই সঙ্গে সূচনা হয় ইতালি এবং মধ্য ইউরোপের দুঃস্বপ্নময় মুসলিম যুগের অবসানের। বাড়ির সেনাপ্রধানরা নিজেদের এতটাই ক্ষমতাসীন মনে করতে শুরু করেছিল যে তারা পালমেরোর আমিরের বশ্যতা স্বীকার করতে
অসম্মত হয়। নিজেদের স্বাধীন সুলতান বলে ঘোষণা করে তারা। 880 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট প্রথম বাসিল টরেন্টো এর মতো আরেকটি গুরুত্বপূর্ণ দুর্গ মুসলিমদের দখলমুক্ত করেন। কয়েক বছর বাদে তিনি কালাব্রিয়া থেকেও অবশিষ্ট মুসলিমদের হটিয়ে দেন। এইভাবে 250 বছর আগে সুদূর আরব থেকে আরম্ভ হওয়া সাম্রাজ্য বিস্তারের অভিযানের পরিসমাপ্তি ঘটে। নরম্যান বিজয়। গৃহযুদ্ধ ও বাইজেন্টাইন শাসকদের মদতের ফলে কালবীয় সাম্রাজ্যের পতন ঘটে। এর ফলে এই দ্বীপের শাসনভার নরম্যানদের হাতে চলে আসে। নরম্যান বিজয়ের সূচনা ঘটে 1060 খ্রিস্টাব্দে ট্যানক্রেড ডি হটেভিলের পুত্র কাউন্ট রজারের মেসিনা বিজয়ের মাধ্যমে। 1071 খ্রিস্টাব্দে তিনি পালমেরা দখল করেন এবং 1085 খ্রিস্টাব্দে সাইরাকিউজ। 1090তে মাল্টা বিজয়ের মাধ্যমে তার জয়যাত্রা সম্পূর্ণ হয়। নরমানরা এর আগেই প্রধান ভূখণ্ডে বিস্তৃত সাম্রাজ্যের অধিকারী ছিল। 1091 খ্রিস্টাব্দের পর নবলব্ধ সাম্রাজ্যেও তারা যথেষ্ট প্রতিষ্ঠিত হয়ে যায়। নরম্যানদের আমলে সিসিলিতে খ্রিস্টান ও আরব সংস্কৃতির মেলবন্ধন ও বিকাশ ঘটে। প্রাচীন সভ্যতার সুস্পষ্ট স্মৃতি সিসিলিতে ছিল। আরব শাসনকালে তাতে পূর্বাঞ্চলের সংস্কৃতির প্রভাব পড়ে, আর নরমানদের শাসনকালে গ্রিস ও রোমের মূল্যবান ঐতিহ্যের প্রভাবে সিসিলিতে নরমান সংস্কৃতি এক স্বতন্ত্র মাত্রা পায়। সেই সময় পর্যন্ত আরবরা তাদের রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ ও সংঘর্ষে এতই ব্যস্ত ছিল যে ললিতকলার বিস্তারে তারা মনোযোগী দিতে পারেনি। কিন্তু আরব নরম্যান শিল্প সংস্কৃতির বিকাশের সঙ্গে সঙ্গে তাদের প্রতিভা পূর্ণমাত্রায় বিকশিত হয়। এই শতাব্দীতে সিসিলির বাণিজ্যের পুরো ভাগই ছিল মুসলিমরা। কৃষিক্ষেত্রেও ছিল আরবদের আধিপত্য, কারণ স্পেনে থাকার সময় থেকেই তারা জানত জমিতে কিভাবে সোনা ফলাতে হয়। আখ, খেজুর, কার্পাস, জলপাই, কমলালেবু, তুঁত গাছ ইত্যাদি নানা রকম চাষের প্রচলন করে আরবরাই। 1187 খ্রিস্টাব্দের পর নরম্যানরা রেশম গুটি চাষ আরম্ভ করে। প্রচুর পরিমাণে প্যাপিরাস গাছ লাগানো হয়। ইবনে হাউকালের মতে এত ভালো প্যাপিরাস একমাত্র মিশরেই দেখা যেত। এর আঁশ থেকে তৈরি হতো জাহাজের দড়ি। ইবনে জুবাইর সিসিলিতে আসেন 1184 খ্রিস্টাব্দে। এখানকার উর্বর জমি, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং জীবিকা নির্বাহের নানা উপায় দেখে তিনি মুগ্ধ হন। শৃঙ্খলাবদ্ধভাবে লাগানো আঙুর ও অন্যান্য গাছও তার নজর কাড়ে। ইউরোপ থেকে পাওয়া কাগজে লেখার প্রাচীনতম তথ্যবহুল প্রথম রজার এর স্ত্রীর জারি করা একটি ফরমান। সম্ভবত 1109 খ্রিস্টাব্দের এই নির্দেশ ছিল গ্রিক ও আরবি ভাষায় লেখা। তবে এই নির্দেশের কাগজ সিসিলির আরবরাই আমদানি করেছিল বলে অধিকতর যুক্তিসঙ্গত। রাজা প্রথম রজার এর আমলে মুদ্রা ছিল প্রাচীনতম। এতে আরবি ভাষায় লেখা ছাড়াও মুদ্রা তৈরির সময়কালও আরবিতে খোদাই করা ছিল। সময়কালটি ছিল 1138। সিসিলির শাসক নরমান রাজারা এবং তাদের উত্তরাধিকারীরা কেবল এই দ্বীপেই নয়, দক্ষিণ ইতালিরও শাসক ছিল। তাই তারা এই উপদ্বীপে এবং মধ্য ইউরোপে মুসলিম সংস্কৃতির বিভিন্ন ধারাকে প্রসারিত করেছিল। 10ম খ্রিস্টাব্দের মাঝামাঝি নাগাদ আল্পসের উত্তরাঞ্চলে আরব শিক্ষার যথেষ্ট প্রসার ঘটে। নরক বা দোজক সম্পর্কে দান্তের ধারণা ইউরোপের পরিচিত সংস্কৃতি থেকে নেওয়া হলেও তার মূল সুর প্রাচ্যের সংস্কৃতি থেকেই গৃহীত হয়েছে বলে মনে করা হয়। যদিও দান্তের ধারণা কোনো বিশেষ আরবি গ্রন্থ থেকে নেওয়া হয়নি, বিভিন্ন ধারার মাধ্যমে প্রাচ্যের সংস্কৃতির এই প্রসারের স্পষ্ট প্রমাণ রয়েছে শিল্পকলা, বিজ্ঞান এবং সাহিত্যের ক্ষেত্রে। নবজাগরণের সময়কার ক্যাম্পনিলি এর আকার উত্তর আফ্রিকার, বিশেষত মিশরের মিনারের আদলে বলে মনে করা হয়। সিসিলি এবং এই উপদ্বীপের দক্ষিণাঞ্চলে খ্রিস্টান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার অনেক পরেও মুসলিম শিল্পী ও কারিগরদের যথেষ্ট কদর ছিল। প্যালাটিন গির্জার মোজাইক এবং নকশাই তার প্রমাণ। পালমেরো রাজপ্রাসাদে মুসলিম শাসকেরা যে তাঁত ঘর তৈরি করেছিলেন, ইউরোপীয় রাজপুরুষদের পোশাকও তৈরি হতো সেখানেই। তারা যে পোশাক পরতেন তাতে আরবি নকশা ছিল। ইতালীয় বস্ত্রশিল্পীরা তাদের প্রাথমিক শিল্প জ্ঞান এবং নকশা সিসিলি কারিগর থেকেই শিখেছিলেন। 13 খ্রিস্টাব্দের গোড়ার দিকে ইতালির বেশ কয়েকটি শহরের রেশম বস্ত্রশিল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে গড়ে ওঠে। সিসিলির নকশার অনুকরণে তৈরি এইসব রেশম বস্ত্র ইউরোপের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয়। 15 খ্রিস্টাব্দে ভেনিসের মতো সমৃদ্ধ নগরে মুসলিম শিল্পকলার চর্চা এতই বেশি হয় যে ইতালিতে প্রকাশিত বইয়ে প্রাচ্যের সুস্পষ্ট প্রভাব ছিল। খ্রিস্টানদের বইতেও ছিল আরবদের বাধাইয়ের কাজের নিদর্শন। বিশেষ করে
প্রস্তরদের ফ্ল্যাপের ক্ষেত্রে একই সঙ্গে ইতালির বিভিন্ন শহরের কারিগরেরা প্রাচ্যের কারিগরের কাছ থেকে যন্ত্রপাতি ব্যবহারের নতুন পদ্ধতি এবং চিত্রিত চর্ম আবরণী বা কভারের কাজ শিখেছিল। ভেনিস হয়ে উঠেছিল পিতলের ভিতর সোনা, রূপো বা তামার দ্বারা অলঙ্কৃত কাজের প্রধান কেন্দ্র। দ্বাদশ খ্রিস্টাব্দে আল-মাউসিলে এই শিল্পকলার চর্চা হতো। মোটের উপর বলা যায়, ক্রুসেডের সময় সিসিলির মাধ্যমে মুসলিম সংস্কৃতির যথেষ্ট প্রসার ঘটেছিল। এক্ষেত্রে সিসিলির স্থান স্পেনের পরে হলেও সিরিয়ার অনেক আগে। এরই সাথে শেষ হলো আরবের ইতিহাস বইটির 7ম পর্ব। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।